वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबील उम्मी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबील उम्मी। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन नबील उम्मी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আমরা এই মুহূর্তে গুড নাইটের সাথে যারা আছি সকলের প্রতি আমার সালাম শুভেচ্ছা জানিয়ে দুটি কথা বলার চেষ্টা করতেছি। আল্লাহ পাক যতটুকু তৌফিক দান করেন বলার। তো আলহামদুলিল্লাহ, মাঝখানে দুটো শুক্রবার একটু ব্যস্ততা ছিল, তো তারপরেও একটু দূরে ছিলাম। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকে আবার হয়তো সুযোগ করে দিলেন এই কথা বলার। তো আমরা রোগী পর্যবেক্ষণ নিয়ে কথা বলতেছিলাম। তো একটু 1 মিনিট একটু অন্যদিকে বলি, যেমন সে এমন একটা সময় ছিল যে সময়গুলোতে বিভিন্ন ডাক্তারদের কাছে অনেক সময় অনেক পেশেন্টরা চিঠিপত্রের মাধ্যমে বিভিন্ন রোগের কথা বলতেন এবং সেই মাফিক ওষুধ যে চাইতেন বা ডাকযোগ হোক বা অন্য কোনো মাধ্যমে ওষুধ পাঠানোর জন্য তারা আহ্বান করতেন। বর্তমান সময়ে এটা আরো আধুনিক হয়েছে, অর্থাৎ আমাদের যে টেলিকমিউনিকেশন, যেটা আমরা মোবাইল বলি বা আদার্স কমিউনিকেশন যেগুলো আছে, আধুনিকায়ন যেগুলো আছে, এর মাধ্যমে অনেক সময় আমাদের কাছে বিভিন্ন, আমরাও আমার চেয়ে যারা সিনিয়র বা আমরাও অনেকের কাছে বিভিন্ন সময় পরামর্শ চাই। এই পরামর্শ চাওয়ার ক্ষেত্রে খুব সংক্ষেপে যারা হোমিওপ্যাথি সম্পর্কে জানে না বা বোঝে না এরকম অনেকে এমন ভাবে, অর্থাৎ রোগের নাম ধরে ওষুধের কথা বলতে বলে, এটা যে কত বড় বিপদের কাজ। আমার কাছে মনে হয় যে এর চেয়ে ডাক্তারের মাথায় রড দিয়ে বাড়ি দেওয়া ভালো। যে এত, আবার আমরা যেহেতু মানুষ সামাজিক জীব, তো যার কারণে সামাজিকতার কারণে অনেক সময় আমাদের 2-4 কথা বলতে হয়। যদি বলি যে না ভাই এভাবে তো বলা সম্ভব না, তো সে অসন্তুষ্ট হবে বা অন্য কোনো ভাবে সে মনক্ষুণ্ণ হবে বা হয়তো ভাববে যে এই লোকটা সোশ্যাল আচরণ করলো না, এমনটি আচরণ কেন করলো, এই লোকটা অসামাজিক, হোমিওপ্যাথরা অসামাজিক, এমনটিও মন্তব্য করতে পারে। তো আসলে এটা খুব একটা কঠিন বিষয়, বিশেষ করে বর্তমান সময়ে এই জায়গাটা অত্যন্ত কঠিন বিষয় যে অনেকেই আমরা এভাবে বলি, তো অনেকে 2-4 কথা বলে, 5টা লক্ষণ বলে, তারপরে বলে যে ভাই একটু হেল্প করেন, কি করা যায়, এটা ভিন্ন। কিন্তু অনেকে দেখা যাচ্ছে 1টা 2টা, ডাক্তার সাহেব আমার মাথা ব্যথা হচ্ছে, বা ভাই বা বন্ধু আমার তো এরকম মাথা ব্যথা হচ্ছে, তো কি ওষুধ খাওয়া যায়। তো আসলে তো তাদের দোষ না, এটা তারা অভ্যস্ত হয়ে গেছে। আমরা অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রে যেভাবে অভ্যস্ত হয়ে যায় তখন এই ধরনের সমস্যাগুলো ঘটে। তো যে এই অবস্থাটা আমাদের জন্য যে কতটা কঠিন, আজ থেকে কয়েক বছর আগেও মনে হতো অতটা কঠিন না। একজন কিছু জিজ্ঞেস করলে বলে দিতে পারতাম, এইটা খান, ওইটা খান, অমুক খান, সকালে খান, বিকালে খান, এরকম বলতে পারতাম। তো এখন এটা সো টাফ, অনেক কঠিন একটা বিষয় হয়ে গেছে। তো এই এই বিষয়গুলো খুব জটিল, আমরা অনেকের মুখোমুখি হই, আমিও হই। তো এগুলো থেকে আমরা চেষ্টা করব কৌশলে এড়ানোর জন্য। এটাও একটা বিষয় যেটা আমরা কৌশলে টেকনিক্যালি এড়ানোর জন্য চেষ্টা করব। তো আমরা আসি যে হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে রোগের, স্যার স্যার একটু এডিশন করে, সরি এক্সট্রিমলি সরি, একটু এডিশন করে এটার সাথে বলেন স্যার। কি বলে অনেক সময় যে স্যার আমার তো ওই যে মাথা ব্যথার না দিলেন ঠিক আছে, কিন্তু আমার যে পায়খানা ঠিক মতো হচ্ছে না সেটার ওষুধ আপনি তো একটা ওষুধ দিলেন, এরকম প্রায়ই বলে থাকে স্যার। সেই সময় দরকার হয়ে পড়ে। জি স্যার, জি জি স্যার, স্যার, প্লিজ ক্যারি অন। ধন্যবাদ স্যার। তো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে আসলে আমরা যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, আমাদের কাছে আসলে রোগের নামে কোনো ওষুধ নেই, এটাকে একেবারে বলা যেতে পারে, বললেই চলে এটা না, নেই। রোগের নামে কোনো ওষুধ নেই, এটাই প্রকৃত সত্য। আমরা অনেক সময় বলি নেই বললেই চলে, আসলে নেই বললেই চলে না, আসলেই নেই। রোগের নামে হোমিওপ্যাথিতে আসলে কোনো ওষুধ নেই। আমরা
আমরা যাব সামনের দিকে সেই বিষয়গুলোতে, যে হোমিওপ্যাথিক শাস্ত্র একটি সঠিক চিকিৎসা বিজ্ঞান, ইহা প্রাকৃতিক নিয়মের উপর নির্ভরশীল এবং চিকিৎসক এই নিয়ম অনুসারে রোগীর ব্যবস্থাপত্র করেন। নামে পরিচিত কোনো রোগ এখানে নেই, যেটা আমি আগেই বলছিলাম। প্রত্যেকটি রোগীর স্বতন্ত্র ব্যক্তি সত্তা আছে, প্রত্যেকটি রোগীর স্বতন্ত্র ব্যক্তি সত্তা আছে, প্রত্যেকটি রোগীর স্বতন্ত্র ব্যক্তি সত্তা আছে। এই কথাটি আমাদের, আমরা যারা হোমিওপ্যাথ, আমরা যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, এই কথাটি আমাদের মাথায় রাখতেই হবে, রাখতেই হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি রোগীর স্বতন্ত্র ব্যক্তি সত্তা আছে, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। সেই স্বতন্ত্র ব্যক্তি সত্তাটি হোক, যারা যে সেগাল সিস্টেম করে তারা বলে যে রোগের চরম অবস্থায় হোক, ধরে নিলাম সেটা রোগের চরম অবস্থায়, কিন্তু চরম অবস্থায় হোক, স্বাভাবিক অবস্থায় হোক, রোগের প্রাথমিক অবস্থায় হোক, রোগের দ্বিতীয় পর্যায়ে হোক, তৃতীয় পর্যায়ে হোক, শেষ পর্যায়ে হোক, যে পর্যায়েই হোক না কেন, প্রত্যেকটা রোগীর জন্য স্বতন্ত্র ব্যক্তি সত্তা আছে। এই ব্যক্তি সত্তাটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা যদি হোমিওপ্যাথি নিয়ে অনেক বেশি আগাতে চাই, তাহলে আমাদের এই দিকটা খুবই মাথায় রাখতে হবে। প্রত্যেকটি রোগীর স্বতন্ত্র ব্যক্তি সত্তা আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সেই ব্যক্তি সত্তার স্বরূপটি বুঝতে হবে। প্রত্যেকটা ব্যক্তির যে আলাদা আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলোকে আমাদের বুঝতে হবে। হোমিওপ্যাথিতে যেমন এসে বলতে পারে যে আমার পেটে ব্যথার চিকিৎসা দেন, আমার জ্বরের চিকিৎসা দেন, আমার সর্দির চিকিৎসা দেন, আমার বারবার প্রস্রাব হচ্ছে এর চিকিৎসা দেন। আসলে বিষয়টা এরকম না। অর্থাৎ জ্বরের নামেও যদি আমরা জ্বর, যেমন এই যে এখন শীতকাল আছে, বিভিন্ন সময় বাচ্চাদের জ্বর, জ্বর বা অন্য কোনো নামে রোগীর চিকিৎসা হয় না। ব্যক্তির ব্যক্তি সত্তার স্বরূপ কিরূপে বিঘ্নিত হয়, এটা খুব একটু গুরুত্বপূর্ণ কথা। ব্যক্তির ব্যক্তি সত্তার স্বরূপ কিভাবে বাধাগ্রস্ত হলে বা বিঘ্নিত হলে জ্বরের লক্ষণ প্রকাশ করে, বা স্কিনের কোনো রোগের লক্ষণ প্রকাশ করে, বা সর্দির লক্ষণ প্রকাশ করে, বা ডায়রিয়ার লক্ষণ প্রকাশ করে, যে কোনো, আমরা জাস্ট এই জ্বরের কথাটা বলছি এখানে, যে বলা হয়েছে ব্যক্তির ব্যক্তি সত্তার স্বরূপ, তার যে নিজস্ব যে রূপটা আছে, এটা কিভাবে বিঘ্নিত হয় বা বাধাগ্রস্ত হয় বা ক্ষতিগ্রস্ত হলে জ্বরের লক্ষণ প্রকাশ লাভ করে, তার উপর ভিত্তি করে এই ব্যবস্থাপত্র করতে হবে। আমি তো জাস্ট জ্বরের কথা বলতেছি, এই কথাটা যে কোনো রোগের ক্ষেত্রে, অর্থাৎ তার যে ব্যক্তি সত্তা আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো বিভিন্নভাবে বাধাগ্রস্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, বিঘ্নিত হয় হলে তার যে লক্ষণগুলো প্রকাশ পায়, সেটা জ্বর সংক্রান্ত হতে পারে, আমরা জ্বর দিয়ে বলতেছি, তার ডায়রিয়া হতে পারে, তার দেখা গেছে পাইলস হতে পারে, তার হেড পেইন হতে পারে, তার চেস্ট পেইন হতে পারে, বিভিন্ন ধরনের বিষয় হতে পারে। কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, আজকের কথাগুলো আসলে একটু কঠিন হয়ে যাচ্ছে, আমার সবসময় সহজভাবে বলতে আমি স্বস্তি ফিল করি। তো বলা হয়েছে যে ব্যক্তির ব্যক্তি সত্তাগুলো যদি কোনো কারণে বিঘ্নিত হয়, বাধাগ্রস্ত হয়, তখন তার বিভিন্ন লক্ষণ প্রকাশ পায়। সেই লক্ষণটি হতে পারে জ্বরের, হতে পারে অন্য কোনো কিছুর, হতে পারে তার শ্বাসকষ্ট বা যে কোনো কিছু। এই যে ব্যক্তি সত্তার স্বরূপ বিঘ্নিত হলো, কোনো লক্ষণ প্রকাশ পেল, এবং এই যে লক্ষণগুলো প্রকাশ পাইলো, এই লক্ষণগুলোর উপর ভিত্তি করেই আমাদেরকে তাকে প্রেসক্রিপশন করতে হবে বা ব্যবস্থাপত্র দিতে হবে। এই ব্যক্তি সত্তাটাকে আমাদের খুব মাথায় রাখতে হবে। আমরা যেভাবেই রাখি, প্রত্যেকের নিজস্ব কৌশল আছে, নিজস্ব কৌশলগুলো অবলম্বন করতে পারে, কিন্তু রাখতে হবে। মূল কথা হচ্ছে যে এই স্বতন্ত্র ব্যক্তিত্ব, স্বতন্ত্র ব্যক্তি সত্তা, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। যে যেভাবেই রাখি না কেন, যে যে কৌশলেই রাখি না কেন, যে নিয়মেই রাখি না কেন, এটা আমাদের মাথায় রাখতে হবে। মূল কথা হচ্ছে এটা আমাদের রোগী যখন আমাদের চেম্বারে আসবে, এই বিষয়টি আমাদের রাখতে হবে। কতগুলো লক্ষণের মাধ্যমেই রোগের স্বরূপ প্রকাশ লাভ করে, অথবা সেই রূপ লক্ষণযুক্ত ঔষধ প্রকৃতির মধ্যে পাওয়া যায়। যে কোনো রোগেই বিশেষ বিশেষ কতগুলো লক্ষণ আছে। আমরা এই কথাটাও খুব গুরুত্বপূর্ণ, যে যে কোনো রোগই হোক না কেন, যে কোনো রোগই হোক না কেন, তার বিশেষ বিশেষ কিছু লক্ষণ থাকবেই, বিশেষ বিশেষ কিছু লক্ষণ থাকবেই। আমি সেই লক্ষণগুলোর দিকে যাচ্ছি না, আমি সময়ের সাথে পারবো না। কিন্তু এই বিশেষ লক্ষণ
ঔষধ নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট নয়। এই যে বিশেষ লক্ষণের কথা বলতেছি, এটাও ঔষধ সিলেকশন করার জন্য বা ঔষধ নির্বাচন করার জন্য যথেষ্ট নয়। বিশেষ রোগে আক্রান্ত সকল রোগীদের পক্ষে বিশেষ লক্ষণযুক্ত ঔষধটি প্রযোজ্য নাও হতে পারে। আমি আবার পড়তেছি সেন্টেন্সটি, বিশেষ রোগে আক্রান্ত সকল রোগী, আমাদেরকে বুঝতে হবে একজন রোগী না, বিশেষ কোনো একটা লক্ষণ বা বিশেষ কোনো একটা রোগ বা যে কোনো একটা রোগ, এই রোগে আক্রান্ত সকল রোগীদের পক্ষে বিশেষ লক্ষণ যুক্ত ঔষধটি প্রযোজ্য নাও হতে পারে। এই যে আমরা যে বলতেছিলাম যে ব্যক্তি সত্তাটা, এখানেই এই ব্যক্তি সত্তার বিষয়টি আসবে। কারণ প্রত্যেকের ব্যক্তি সত্তা আলাদা, বলা হয়েছে কারণ প্রত্যেকের ব্যক্তি সত্তাটি আলাদা। আমরা একটু আগেই বলছিলাম যে স্বতন্ত্র ব্যক্তি সত্তা থাকবে। তো যেহেতু ব্যক্তি সত্তাটি প্রত্যেকের আলাদা, প্রত্যেকের লক্ষণের ভিতরেও কিছু না কিছু ভিন্নতা অবশ্যই থাকবে। একটি নির্দিষ্ট রোগে ব্যক্তি বিশেষ করে বিশেষের ক্ষেত্রে এক বা একাধিক অদ্ভুত লক্ষণ প্রকাশ লাভ করতে পারে। একটি নির্দিষ্ট রোগে, রোগটা নির্দিষ্ট হোক, সেটা ফিভার হোক, সেটা ভার্টিগো বা যাই হোক, বলা হয়েছে একটি নির্দিষ্ট রোগে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এক বা একাধিক অদ্ভুত লক্ষণ প্রকাশ লাভ করতে পারে যা অন্য রোগীর ক্ষেত্রে দেখা যায় না। একজন ভার্টিগোর পেশেন্ট বা একজন ফিভারের পেশেন্ট দেখা যাচ্ছে তার ভিতর যে অদ্ভুত লক্ষণটি আছে, আরেকজন ফিভারের পেশেন্ট আসলো, তার ভিতর এই ধরনের অদ্ভুত লক্ষণ নাই, অসাধারণ লক্ষণ নেই বা সিঙ্গেল লক্ষণ নেই। এই জাতীয় অদ্ভুত লক্ষণই ব্যক্তির স্বাতন্ত্র্যের কথা প্রমাণ করে। অর্থাৎ ব্যক্তি টু ব্যক্তি, ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে, এক্স ওয়াই জেড তিনজন ব্যক্তি হলো, তো এই তিনজন ব্যক্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লক্ষণ হতে পারে এবং প্রত্যেকটি লক্ষণই প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা লক্ষণ, কিন্তু প্রত্যেকটি অদ্ভুত, অসাধারণ, সিঙ্গেল এরকম হতে পারে। অবশ্যই রোগীরা অদ্ভুত লক্ষণ থ্রো করে, প্রকাশ করে, কিন্তু আমরা বুঝতে পারি না, যার কারণে আমরা ভুল ওষুধ প্রয়োগ করে ফেলি অনেক সময়। যেমন আমরা যে অদ্ভুত লক্ষণগুলো যদি আমরা একটু করি, একটু যদি রোগীকে যাচাই করি, তাহলেই রোগীর ভিতর থেকে কিছু না কিছু বের হয়ে আসবে, অবশ্যই আসবে। যখনই রোগ আক্রান্ত হবে তখন কিছু অদ্ভুত, অসাধারণ কিছু লক্ষণ এটা আসবে, আমরা সেটাকে খুঁজে বের করতে হবে। আমাদের হোমিওপ্যাথিদের মানে অনেকগুলো চোখ থাকতে হবে, মানে বাহ্যিক চোখ তো আমাদের দুইটি, কিন্তু আমাদের অনেক দূরদর্শিতা থাকতে হবে, উপলব্ধি ক্ষমতা থাকতে হবে যে তাদের এই যে অদ্ভুত লক্ষণগুলো, কি অদ্ভুত লক্ষণ নিয়ে রোগী আমাদের কাছে আসছে। তো সেই বিষয়গুলো যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। যেমন বলা যেতে পারে রোগীর পা থেকে মাথা থেকে পা পর্যন্ত বা পা থেকে মাথা পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা এবং পর্যবেক্ষণ করতে হবে। এই কথাগুলো আগের অনেক বিষয়ে আমরা সেশনে আমরা বলছি। স্বাস্থ্য পরিবর্তনের কারণে কি কারণে তার স্বাস্থ্যটা পরিবর্তন হলো, অসুস্থতা আসলো, এটা উপলব্ধি করতে হবে, এর পজিশনটা খুঁজতে হবে, শরীরের খুঁটিনাটি সব বিষয় দেখতে হবে। কোনো লক্ষণই অগ্রাহ্য বিষয় নয়, কোনো লক্ষণকেই অগ্রাহ্য করা যাবে না। রোগীর একটি পূর্ণাঙ্গ চিত্র পেতে হলে এই সবকিছুরই প্রয়োজন আছে। আমরা একটু সামনে যাই, আরো ভালো বুঝতে পারবো আমরা। রোগী অনেক সময়, যে কথা আমি প্রথমেই বলছিলাম, যে রোগী অনেক সময় এক কথায় ফোনে বলে যে ডাক্তার সাহেব আমার মাথার যন্ত্রণা হচ্ছে, ডাক্তার সাহেব আমার পিঠে ব্যথা হচ্ছে, ডাক্তার সাহেব আমার হাতে চর্মরোগ আছে, আমার কাশি আছে, বা আমার পায়ের তালুতে সোরিয়াসিস হয়েছে, কি অমুক জায়গায় আমার অমুক সমস্যা হয়েছে, কি দেখা গেছে আমার দুপুরবেলা মাথা ঘোরে, সূর্যের তাপ লাগলে মাথা ঘোরে, এই ধরনের কথার একটা ভিত্তি আছে মোটামুটি। কিন্তু এই যে বিষয়গুলো যে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, আমার পিঠে ব্যথা হচ্ছে, আমার চর্মরোগ আছে, আমার কাশি আছে, আমার শ্বাসকষ্ট আছে, আমার কোমরে ব্যথা আছে, এইগুলো এই ধরনের কথা বলে যখন রোগীরা বা বিভিন্ন জন আমাদের কাছে এইভাবে বলে, তখন আমাদের খুব বিপদে পড়তে হয় সামাজিক কারণে। তখন আমাদের বিভিন্ন কৌশল করে এড়াই চলি, বা অনেক সময় ব্যস্ততার মধ্যেও এরকম অনেকে আমাদের কাছে জানতে চায়। তো এইভাবে সঠিক ঔষধ নির্বাচন করা কখনোই সম্ভব নয়। এইরূপ ভাবে রোগের কথা উল্লেখ করা হলে কয়েক শত ঔষধ আমরা আমাদের অনুমান করতে হবে, অনেক শত শত ঔষধ আমাদের এসে চলে আসবে, কিন্তু সেখান থেকে তো আমরা একটা সিঙ্গেল ঔষধে যেতে পারবো না। যদি বলা হয় আমার মাথার যন্ত্রণা,
তবে প্রায় 100 ঔষধের নাম আসতে পারে। যদি রোগী শুধু এইটুকুই বলে, রোগী যদি শুধু বলে আমার অ্যাবডোমেন পেইন হচ্ছে, তো এর জন্য অনেক ওষুধ আসতে পারে। যদি উল্লেখ থাকে কপালে এবং মাথার বাম দিকে তীর বিদ্ধের ন্যায় বেদনা হচ্ছে, এরকম যদি থাকে যে আমার কপালে ব্যথা হচ্ছে, কপালের বাম দিকে ব্যথা হচ্ছে, প্রেসিং পেইন হচ্ছে, চাপনবোধ ব্যথা হচ্ছে, বা স্টিচিং পেইন হচ্ছে, বা কিছু বিদ্ধ করার মতো ব্যথা হচ্ছে, বা প্যারাক ফুটানোর মতো ব্যথা হচ্ছে, বা আদার্স যে কোনো এরকম বলে, তাহলে আমরা আমাদের জন্য অনেক ইজি হবে, যে কথা আমরা বলতেছিলাম। তবে ওই ওই শত শত ঔষধের মধ্যে বাছাই করা কয়েকটা ওষুধের মধ্যে আমরা যেতে পারবো। যদি রোগী প্রথমে বললো যে শুধু আমার মাথায় ব্যথা, তো তারপরে সে বলল যে না, আমার কপালে ব্যথা, কপালের বাম দিকে ব্যথা, তীর বিদ্ধের ন্যায় ব্যথা, বা সুই ফুটানোর মতো ব্যথা, বা গরম গরম হওয়ার মতো ব্যথা, বা দেখা গেছে যে সে চাপনবোধ ব্যথা, বা বললো আমি চুলার কাছে গেলে আমার চাপনবোধ ব্যথা হয়, গরম লাগলে আমার চাপনবোধ ব্যথা হয়, বা এরকম সে একটু ডিপে যদি আমরা যেতে পারি, তাহলে আমরা কিন্তু অনেক ওষুধগুলো আমাদের কমে আসবে। তো বলছে কয়েকটি মাত্র ঔষধ রাখা যাবে যদি আমরা এরকম ভিতরে ঢুকতে পারি, শত শত ঔষধের ভিতর থেকে কয়েকটি ঔষধে আমরা আসতে পারবো। যদি আরো উল্লেখ থাকে যে মাথায় বলা হলো যে এই কথাগুলোর সাথে যদি বলে যে আমার ঠান্ডা লাগলেই ব্যথা হয়, কি আমার গরম ঘরে গেলে ব্যথা হয়, কি আমি বৃষ্টির পানি লাগলে ব্যথা হয়, কি উষ্ণ কাপড়ের দ্বারা আবৃত করলে আমার আরাম লাগে, কি মাথাটা বেঁধে রাখলে আমি উপশম ফিল করি, এমিলিয়েশন ফিল করি, এমএল হই, হাঁটাচলা করলে বা উঠা বসা করলে আমার ভালো লাগে বা বৃদ্ধি হয়, এইভাবে যদি যেতে থাকে তাহলে কিন্তু আমরা ওই শত শত ঔষধের ভিতর থেকে আমরা অল্প কয়েকটি ওষুধের মধ্যে আসতে পারবো। আর অল্প কয়েকটি ওষুধের মধ্যে আসা, এই যে আমরা যে কথাগুলো বললাম যে এইভাবে স্বল্প সংখ্যক ঔষধ হইতে একটি সঠিক ঔষধ নির্বাচন করার সুবিধা হবে, এই পদ্ধতিটাই হচ্ছে স্বতন্ত্রীকরণ। এই যে আমরা কথাগুলো বললাম, এই কথাগুলো বা এই পদ্ধতিটা, এইটাই হচ্ছে ব্যক্তি স্বতন্ত্রীকরণ। অর্থাৎ এইভাবে যদি আমরা স্বতন্ত্রীকরণ করতে পারি, জাস্ট আমি একটা ধারণা উপস্থাপন করলাম, এক একজন এক এক ভাবে এই ধারণাগুলো নিতে পারে। এইভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের, এটা কিন্তু অনেক কঠিন বিষয় না, এটা কিন্তু অনেক কঠিন বিষয় না, অল্প সময়ের মধ্যেই আমরা এগুলো নিতে পারি, চেষ্টা করলে নিতে পারি, কিন্তু আমরা অভ্যস্ত হয়ে গেছি অন্যভাবে। তো রোগীর যে কিছু বিষয় আছে যে যেগুলো আমাদের একেবারে রোগীকে আমরা যেভাবে প্রশ্ন করবো, এই কথাগুলো আমার আগের অন্য কয়েকটা পর্বের মধ্যে কিছু কিছু চলে আসছিল, তারপরেও আজকে আবার একটু চেষ্টা করতেছি। রোগীকে আমরা যখন প্রশ্ন করব, এই প্রশ্নগুলো এমন ভাবে করব যাতে সংক্ষেপে হ্যাঁ বা না বলে উত্তর দিতে না পারে। আসলে এই জায়গাটা, এই যে কিভাবে আমরা প্রশ্ন করব সে যেন হ্যাঁ বা না বলে উত্তর না দিতে পারে, এই এটা হচ্ছে নিজস্ব কৌশল। এক একজন চিকিৎসকের কাছে এক এক ধরনের নিজস্ব কৌশল সে অবলম্বন করতে পারে। এখানে আমাদের মনে রাখতে হবে যে আমাদের আমাদের যে প্রখর বা আমাদের যে উম, বুদ্ধির প্রখরতা বা বুদ্ধিদীপ্ত বা কৌশল, জোরালো যে টেকনিক গুলো, কৌশল গুলো, এই প্রশ্ন করার কৌশল বা বুদ্ধিদীপ্ত প্রশ্নের উপর রোগীর উত্তর দিবে। রোগী, ডাক্তার যেখানে প্রচন্ড পরিমাণে মানে টেকনিক অবলম্বন করবে রোগীকে প্রশ্ন করার ক্ষেত্রে, আর এই টেকনিক বা কৌশলের উপর ভিত্তি করে রোগী যেখানে যে মানে রোগী যে উত্তর দিবে, সেখান থেকে কিন্তু আমরা সঠিক ঔষধটি খুঁজে পাওয়ার জন্য আমাদের জন্য সহজ হবে। তো আমরা যখন প্রশ্ন করব, সেই প্রশ্নগুলো এমন হবে, জর্দার স্যার এই ব্যাপারে অনেকদিন কথা বলছে যে আমাদের প্রশ্নগুলো কিভাবে হবে, এই নিয়ে স্যার বেশ কথা বলছে, আমি সেদিকে যেতে চাচ্ছি না। এই এই যে আমাদের কিছু কৌশল, আমি বলতে চাচ্ছি এই কৌশলটা ভিন্ন ভিন্ন হতে পারে, এক একজনের কাছে এক এক রকম হতে পারে, কিন্তু প্রত্যেকেই কিছু না কিছু কৌশল অবলম্বন করে তাদের কাছে আমরা প্রশ্ন করব। আমাদের কোনো কাজে আসবে না, ঔষধ নির্বাচনে সহায়ক হবে না এমন প্রশ্ন রোগীকে করব না। আমাদের কোনো উপকারে আসবে না, ঔষধ নির্বাচনের ক্ষেত্রে কোনো উপকারে আসবে না, সহায়ক হবে না এমন কোনো প্রশ্ন রোগীকে করব না, অথবা এমন কোনো প্রশ্ন করব না যেটা রোগী বিব্রত বোধ করে। রোগী বিব্রত বোধ করে এমন কোনো প্রশ্ন করব না। এটা আমরা চেষ্টা করব
বা যদি আমরা আমরা প্রশ্ন করতে করতে দেখি যে রোগী বিব্রত বোধ করতেছে, তাহলে ওই জায়গাটা থেকে আমরা টেকনিক্যালি বের হয়ে আসার চেষ্টা করব। তাকে আগে ইজি করে নিতে হবে, তারপরে না হয় আবার প্রশ্ন করব। এভাবে আমরা চেষ্টা করব। তো আমাদের আমাদের বোধগম্য নয় এমন কোনো বিষয় বা এমন কোনো বিষয় রোগীর বোধগম্য হচ্ছে না, আমি একটা একটা আঙ্গিকে প্রশ্ন করছি, তো রোগী বুঝতেছে না, তখন আমার ধরনটা চেঞ্জ করতে হবে। রোগী যদি দেখা গেল যে সে আঞ্চলিক ভাষাটা ভালো বোঝে, তাহলে আমার চেম্বারটা যে অঞ্চলে থাকবে সেই অঞ্চলের আশেপাশে, সেই জায়গার আশেপাশের কিছু শব্দ, আঞ্চলিক শব্দ, এগুলো আমাদের জানতে হবে। তা নাহলে অনেক সময় রোগী আঞ্চলিক ভাষায় বলে ফেলে, কিন্তু ডাক্তার যদি সেটাকে ডাক্তারের ভাষায় রোগীর কাছে প্রশ্ন করে, রোগী অনেক সময় বুঝতে পারে না। সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকেও আমাদের গুরুত্ব দিতে হবে, যে আঞ্চলিক ভাষাগুলো, আমাদের যার চেম্বারটা যে অঞ্চলে, সেই সেই অঞ্চলের কিছু আঞ্চলিক ভাষা সম্পর্কে বিশেষ বিশেষ কিছু শব্দ আছে, বিশেষ বিশেষ এলাকায় ব্যবহার হয়। এই বিষয়গুলো আমরা আমাদের মাথায় রাখবো, ইনশাআল্লাহ রাখবো। তো আমরা বিশেষ করে বলা যায় এই বিষয়গুলো বলা হয়েছে, ওই যে যদিও মানসিক লক্ষণে অনেক পর্বেই এটা বলা হয়েছে, তারপরেও আমরা একটু দুই সপ্তাহ গ্যাপ গেছে, আমরা একটু বলার চেষ্টা করি। রোগীর মানসিক দিকের লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ নিতে হবে। আমাদের জোয়ারদার স্যার প্রায় মাইন্ড রুব্রিক্স পড়ানোর সময় বলে থাকেন যে আসলে মাইন্ডের যে বিষয়টা, এটা ম্যান টু ম্যান ভিন্ন একটু হতেই পারে, চিন্তা ভাবনা একটু ভিন্ন হতেই পারে, সবটা যে একরকম হবে এমনটি না। তো এখানে যেমন আমরা স্মৃতির একটা ব্যাপার আছে, এই স্মৃতির ব্যাপারটা আমি আগে মানসিক বিষয়টা বললেও স্মৃতির বিষয়টা নিয়ে আসলে তেমন বলা হয়নি, যে আসলে তার স্মৃতিশক্তি কেমন, কি কারণে সে বলতে পারে তার স্মৃতিশক্তি দুর্বল, কেন এটা দুর্বল, স্মৃতিশক্তির দুর্বলতা কখন হয়। যেমন অনেক সময় রোগী বলতে পারে, ডাক্তার সাহেব আমি ঘুম থেকে ওঠার পর আমার কিছু ভালো লাগে না, কি হয়েছে গতকালকে কি হয়েছে তাও ভুলে যায়, তারপরে কিছু সময় পর ইজি টিজি হওয়ার পর তারপরে আমার আবার ব্রেনটা সচল হয়ে যায়। আবার কেউ বলে যে আমি অনেক ক্লান্ত হয়ে যাওয়ার পর ঘুমানোর পর আমার ব্রেনটা অনেক সচল হয়ে যায়, একটু রেস্ট নিয়ে নেওয়ার পর একটু ঘুমানোর পর আবার আমার স্মৃতিটা সচল হয়ে যায়, আমার ব্রেনটা শার্প হয়ে যায়, কনসেন্ট্রেশনটা ভালো থাকে। এরকমটি ম্যান টু ম্যান ভিন্ন হতেই পারে। তো এই যে স্মৃতিশক্তির দুর্বলতা কখন দেখা যায়, রোগী যা পাঠ করে তা মনে রাখতে পারে না, এরকম যে ডাক্তার সাহেব, অনেকে এরকম বলতে পারে, ডাক্তার সাহেব আমি শেষ রাতে না পড়লে আমার মনে থাকে না, আমি দিনে যা পড়ি তা আমার মনে থাকে না, বিকালে পড়ি মনে থাকে না, সকালে পড়ি মনে থাকে না, এই জন্য আমি তেমন পড়ি টড়ি না, রাতে 3টার সময় উঠে 2টার সময় উঠে একেবারে ফজরের আজান পর্যন্ত পড়ি, এই সময় পড়লে আমার খুব ভালো মনে থাকে। এই যে ভিন্নতা, ব্যক্তির স্বতন্ত্র যে বৈশিষ্ট্যটা, এই বৈশিষ্ট্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যে রোগী যা পাঠ করে তা মনে রাখতে পারে না, বা পারে কি না, পারে কি পারে না, এভাবে আমরা জিজ্ঞেস করব। পড়ায় সে আনন্দ পায় কি পায় না, সহজে মনোসংযোগ করতে পারে কি পারে না, অসুখ যে সে যখন অসুস্থ হয় তখন তার মানসিক অবস্থার পরিবর্তন কিভাবে আসে, রোগীর মানসিক অবস্থা কি ধরনের, সরল, জটিল, বিষণ্ণ, হতাশা, উত্তেজনা, খিটখিটে, সহজেই রাগ হয়, গম্ভীর, আবেগপ্রবণ। এই যে কথাগুলো, এই কথাগুলো কিন্তু ছোট ছোট কথা, এই কথার জন্য অনেক প্রয়োজন। মানসিকভাবে কেমন, সরল, জটিল, বিষণ্ণ, হতাশাপ্রবণ, উত্তেজনাপ্রবণ, খিটখিটে টাইপ, সহজে রাগ হয়, গম্ভীর প্রকৃতির, আবেগপ্রবণ, সুখী, আনন্দময়, কৃপণ, উদার, সংরক্ষণশীল, এবং কিভাবে ইহা রোগীর মানসিক অবস্থাকে প্রভাবিত করে থাকে। এই শেষের কথাটুকু অনেক দামি, যে এই যে অবস্থাগুলোর কথা আমরা বললাম, যে তার মানসিক অবস্থার যে পরিবর্তন বা সে কি ধরনের, আমরা বললাম যে সে সহজ সরল, সে জটিল প্রকৃতির, সে বিষণ্ণ প্রকৃতির, সে হতাশাগ্রস্ত, সে উত্তেজনা প্রবণ, সে খিটখিটে, সহজে রেগে যায় বা গম্ভীর হয় বা আবেগপ্রবণ হয়, সে খুব মানে কি বলা যায় বিনোদন প্রিয়, সে খুব সুখী মনে করে নিজেকে, সে খুব কৃপণ টাইপ, বা সে উদার বা রক্ষণশীল, বা যাই হোক না কেন, এই বিষয়গুলো তার মানসিক অবস্থাকে
প্রভাবিত করে কিভাবে, এই প্রভাবিত হওয়া, তার এই স্টেট গুলো, যে স্টেট এই অবস্থাটা না অবস্থাকে প্রভাবিত করে, এইগুলো আমাদের জানতে হবে। বা এই কিভাবে প্রভাবিত করে এই রিলেটেড এই ধরনের প্রশ্নগুলো তাদের কাছে আমাদের করতে হবে, যে কৌশলেই করি না কেন। একজন ফিজিশিয়ান বা একজন ডাক্তার যাই বলি না কেন, একজন হোমিওপ্যাথ, সে প্রত্যেকের নিজস্ব টেকনিক আছে, প্রত্যেক চিকিৎসকের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, নিজস্ব কিছু টেকনিক আছে, সেটা সে অ্যাপ্লাই করবে, সে নিজস্ব ভাবেই করুক, কিন্তু এগুলো করতে হবে, আমাদের এগুলো করতে হবে, তাহলে আমরা আগাতে পারবো ইনশাল্লাহ। এই যে এই অবস্থাগুলো কিভাবে তাকে প্রভাবিত করে, এই বিষয়গুলোকে আমরা মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। তার যে বলা যাচ্ছে কি, সে অতি সহজে বোধগম্য হয় কিনা। যেমন একটা, যারা আমরা শিক্ষকতা করি, অনেক সময় দেখা যায় যে ক্লাসে অনেক স্টুডেন্ট আছে, একটা বিষয় বোঝানোর সময় সে দ্রুত বুঝতে পারে, কেউ আছে দ্রুত বুঝতে পারে না, অনেক সময় নিয়ে বোঝে, কিন্তু একবার বুঝতে পারলে সেটা আর তার ভেতর থেকে যায় না সহজে। কেউ আছে খুব সহজে বুঝে ফেলে, কিন্তু কিছু সময় পর আবার তাকে জিজ্ঞেস করলে সে আমতা আমতা করে, তা কি যেন বুঝছিলাম স্যার, আবার মনে হচ্ছে কেমন যেন, আবার একটু বলেন স্যার। আবার আরেকটা ছেলে, পাশের ছেলেটা, সে প্রথমেই বললো যে স্যার আমি আসলে বুঝতে পারিনি, তো আবার একটু বলেন। তো সে প্রথম থেকেই এরকম করে, কিন্তু একজন দেখা গেল প্রথমেই বুঝলো, কিন্তু শেষে আর সে উম, বুঝতে পারলো না। আবার যখন তার কাছে জিজ্ঞেস করা হলো, তখন সে বলল যে না আমি তো আসলে স্যার আবার একটু বললে ভালো হয়, কিন্তু প্রথমে কিন্তু সে বলছিল যে আমি পুরোটাই বুঝতে পারছি। এরকমটি অনেক ক্ষেত্রেই আমরা দেখতে পাই। আচ্ছা, তো আমরা এই এই বিষয়গুলো, এই মানসিক এই একজন প্রশ্ন করছেন যে শীত কাতর গরম কাতরের ব্যাপারে, তো আমরা শীত কাতর গরম কাতরের ব্যাপারে আমরা আগের কয়েকটা পরে বলছি, তারপরে সুযোগ পেলে শেষে আমি একটু বলার চেষ্টা করব। তো আমরা যেটা বলতেছিলাম যে সহজে বোধগম্য হয় কিনা, আমরা মানসিক লক্ষণগুলো নিয়ে বলতেছিলাম যে সহজে বোধগম্য হয় কিনা, অর্থাৎ কোনো বিষয় উপলব্ধি করার মতো প্রখর বুদ্ধি অথবা প্রখর উপলব্ধি ক্ষমতা তার মধ্যে আছে কিনা, বা আদৌ নাই কিনা, বা অল্প আছে কিনা, এগুলো আমরা জানার চেষ্টা করব। প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হয় কিনা, প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হয় কিনা, এগুলো ডাক্তার সাহেব তাকে কোনো প্রশ্ন করলো, সে দেখা গেল যে আমরা, তো এই যে প্রশ্নের উত্তর দিতে দেরি হয় কিনা, অথবা বললো যে ডাক্তার সাহেব কি বলছিলেন আবার বলেন। আমাদের জোয়ারদার স্যার তো অ্যাবসেন্ট মাইন্ডেড অনেকদিন আলোচনা করছে, এই কথাগুলো যেগুলো বলতেছি এগুলো সব রেপার্টরিতে এই রুব্রিক্স গুলো আছে। তো আমরা যদি একটু চর্চা করি তাহলে আমরা বুঝতে পারবো যে, চর্চা করলেই আমরা বুঝতে পারবো যে এই কথাগুলো দামি। আর চর্চা যদি না করি তাহলে আমাদের কাছে মনে হবে এই কথাগুলো সরল, এই কথাগুলোর কোনো প্রয়োজন নেই, এই কথাগুলো আমাদের কোনো উপকারে আসবে না। কিন্তু আমরা যদি রেপার্টরি চর্চা করি তাহলে আমরা বুঝতে পারবো যে এই কথাগুলো আমাদের অনেক উপকারে আসবে, আমাদের কাজে লাগবে। যে উপলব্ধি করার মতো প্রখর বুদ্ধি অথবা উপলব্ধি করার মতো ক্ষমতা আদৌ তার আছে কিনা বা নেই, এগুলো আমাদের জানতে হবে। প্রশ্নের উত্তর দিতে বিলম্ব হয় কিনা, তার মনের ভিতর উদ্বেগ আছে কিনা, ভবিষ্যৎ সম্পর্কে সে কি চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে সে উত্তেজনা প্রবণ কিনা, ভবিষ্যৎ নিয়ে তার উদ্বেগ আছে কিনা, উৎকণ্ঠা আছে কিনা, এগুলো আমাদের দেখতে হবে, আমাদের এই সম্পর্কে জিজ্ঞেস করতে হবে। রোগীর ভাষায় বলবে, আমরা সেই ভাষাগুলোকে রেপার্টরির রুব্রিক্স এর ভাষায় রূপান্তর করতে পারলেই আমরা ভালো ওষুধ সিলেকশন করতে পারবো। রোগীর দিকে তাকালে রোগী বিরক্তি ফিল করে কিনা, অস্বস্তি ফিল করে কিনা, বিব্রত বোধ করে কিনা, স্পর্শ কাতর কিনা, সে সঙ্গী চায় কিনা, মানুষজন পছন্দ করে কিনা। আমার একটু দ্রুত বলা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। এই ধরনের যে বিষয়গুলো আছে, যে অনেক পেশেন্ট আছে, আমরা তো এই যে ছোট বাচ্চাদের দিকে চেম্বারে এসে ঢুকছে, তো ডাক্তার সাহেব তার দিকে তাকালেই তো সে দেখা গেল এমন আচরণ করলো, এমনকি কেন বেরোয়েই চলে গেল। আর এরকমও বাচ্চাদের আমরা পাই, তার মার আঁচল ধরে টানে, এখানে আর সে থাকবে না, ডাক্তার তার দিকে তাকাইলো কেন। সে হয়তো চিন্তা করতে পারে যে ডাক্তার আমার দিকে তাকালো কেন, সে তো আর ছোট বাচ্চা, সে তো আর তার মনের কথাটা বলবে না। সে হয়তো তার মাকে আঁচল ধরে টানাটানি করবে। কিছু দূর যাওয়ার পর মা বললো যে কি ব্যাপার তুই এখানে, না ডাক্তার সাহেব আমার দিক কেমন ভাবে তাকালো, ওইখানে আমার থাকতে ইচ্ছে করতেছিল না, আমার ভয় লাগতেছিল, বা কথার কথা এরকম কিছু আর কি। এইভাবে যে মানে
অনেক পেশেন্ট আছে যারা সামান্যতেই মানে কি বলা যায় তাদের চোখে জল আসে, সামান্যতে সে কেঁদে ফেলে, বা কান্নার মতো কোনো বিষয় ঘটেনি এই অবস্থায় সে কেঁদে ফেলে। রোগীকে অনেক সময় দেখা যাচ্ছে কি যে সে আবেগপ্রবণ হয়ে যায়, যখন আমরা রোগী লিপি করতে চাই অনেক সময় দেখা যাচ্ছে সে আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলে, কিন্তু না, বিষয়টা সেরকম না। নর্মালিও অনেক সময় দেখা যায় অনেকে কেঁদে ফেলে, অনেকে তার রোগ বর্ণনা বর্ণনা করার আগেও কেঁদে ফেলে, এরকম অবস্থাও আছে। তো বিব্রত বোধ করে কিনা, স্পর্শকাতর কিনা, সঙ্গী চাই কিনা, মানুষজন পছন্দ করে কিনা, কারণে অকারণে চোখের জল ফেলে কিনা, নির্জনে থাকতে চায় কিনা, মৃত্যু ভয় আছে কিনা, ফেয়ার ডেথ, এটা তো আমরা বেশ বেশ এটা আমরা বেশ রোগের চরম অবস্থায় তার যে মৃত্যু ভয়ের অবস্থাটা, মরতে চায় বা বাঁচবো না এরকম বলে, ডাক্তার সাহেব আপনি চলে যান, এরকম আর কি। মৃত্যু ভয় আছে কিনা, মনের জড়তা, প্রলাপ, বিরক্তি, অসন্তোষ, ভবিষ্যতের ভয়, প্রাণীর ভয়, কোনো বস্তুর ভয়, মনের মধ্যে কোনো অদ্ভুত চিন্তা ভাবনা আছে কিনা, মন দুশ্চিন্তায় ভরপুর থাকে কিনা, এই ধরনের বিষয়গুলো। উদাসীন কিনা, অধৈর্য কিনা, হিংসা পরায়ণ কিনা, অলসতা কিনা, অলস কিনা, বাচালতা কিনা। বাচালতা তো আমরা বুঝতেই পারি, চেম্বারে রোগী যখন কথাবার্তা বলে যে লোকাসিটি, যেটা বাচালতা, টকেটিভ বলি, লোকাসিটি বলি, এগুলো কিন্তু আমরা তাৎক্ষণিক রোগীর আচরণের ভিতর থেকেই অনেক সময় আমরা পেয়ে যাই। বাচালতাটা তো প্রায়ই পাওয়া যায়। প্রেমে হতাশা আছে কিনা, সহজে ক্ষুধা হয় কিনা, সবকিছুতে দোষ ধরে কিনা, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সবকিছুতেই দোষ দোষ ধরে, এরকম ছিদ্রেন্বেষী আমরা বলি, এরকম যে সবকিছুতে সে দোষ ধরে। একটা ভালো কাজ হচ্ছে, তারপর প্রত্যেকটা জিনিসেরই তো কিছু নেগেটিভ পজিটিভ থাকবে। একটা কাজের যদি 90% পজিটিভ হয় বা 95% পজিটিভ, তো দেখা গেছে 5% নেগেটিভ আছে। সে এমন মানুষ আছে যারা ছিদ্রেন্বেষী, ওই যে দোষ ধরার চিন্তা ভাবনা যাদের মধ্যে থাকে, সেই 5% নিয়ে এসে চিন্তা করবে, বাকি 95% নিয়ে তার আদৌ চিন্তা করার মতো অবস্থা তার থাকে না। তো এগুলো আমরা একটু কৌশল অবলম্বন করলে আমরা বুঝতে পারি যে আসলে এগুলো আছে কিনা। তো মানুষকে সে গালমন্দ করে কিনা, যে আমরা অ্যাবিউসিভ করছি, কটুভাষী বা গালিগালাজ পূর্ণ, এই যেগুলো বলতেছি সব ব্যাটারির লক্ষণের বাইরে বলা হচ্ছে না। তো আমরা যদি একটু চর্চা করি বুঝতে পারবো। দীর্ঘ নিঃশ্বাস ফেলে কিনা, অট্টহাসি দেয় কিনা, বা মন্দ চিন্তা করে কিনা। সবসময় তো লাগিয়ে থাকে একজনের পিছনে, এরকম একজনের পিছনে লাগিয়ে থাকার একটা টেন্ডেন্সি আছে। কারণ না, মানে ব্রেন তার সবসময় নেগেটিভ চিন্তা করে, পজিটিভ চিন্তা করতে পারে না, এরকম মানুষও আছে। এগুলো রোগীলিপি করার সময় কথোপকথনের মধ্যে, কথাবার্তার মধ্যে কিছু না কিছু বেরোয় আসে। হালকা কোনো না কোনো কুলু দেবেই রোগী। সেই কুলু কখন রোগী কুলু দিল, কি কুলু দিল, এটা যদি আমরা বুঝতে পারি তাহলেই আমরা ওই কুলু অনুসারে আগাইতে পারবো। কিছু না কিছু কুলু দেয়। তো এরকম যে কাজকর্ম, খেলাধুলা ভালো লাগে কিনা, ভবিষ্যতে কেমন আশা করে কিনা, অনেক বড় আয় রোজগার করতে হবে কিনা, অনেক বড় বিল্ডিং বানাতে হবে কিনা, বা দেখা গেছে বারবার উঠে বসে, অস্বস্তি বোধ করে কিনা, পিছন পিছনে তাকে কেউ ডাকছে এরকম কণ্ঠস্বর শুনতে পায় কিনা। তো সে এরকম যেখানে আছে ভাবতেছে পিছন দিয়ে তারা কেউ ডাকতেছে, আসলে কিন্তু কেউ ডাকতেছে না, ডেলুশন টাইপের। এই এই যে বিষয়টা, যে পেছন থেকে কেউ তাকে ডাকছে কিনা, পরিচিত কণ্ঠস্বর শুনতে পায় কিনা। দেখা গেছে সে চিন্তা করলো তার বাবা মারা গেছে, বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল, বাবার কথা সবসময় কল্পনা করে, সে চিন্তা করে যে আমার বাবা আমাকে প্রায়ই ডাকে, আমার বাবা আমাকে প্রায়ই ডাকে, আমার অমুক, আমার আমার স্ত্রী মারা গেছে, সে আমাকে প্রায়ই ডাকে, আমি তার ডাক শুনতে পাই। আসলে কি সে ডাকে? আদৌ সে ডাকে না। তো এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা জানি রেপার্টরিতে এগুলো আছে। এই কথাগুলো অতি সাধারণভাবে উপস্থাপন করার চেষ্টা করছি, কিন্তু আসলে কিন্তু কথাগুলো সাধারণ না। আমরা যদি এই কথাগুলোকে, এই রুব্রিক্স গুলোকে কাজে লাগাতে পারি, চর্চা করতে পারি, তাহলে আমরা অনেক অনেক দূর আগায় যেতে পারবো। যে বলা হয়েছে যে কোনো, যেমন দেখা যাচ্ছে সে কেন গরিব হইলো, আল্লাহ কেন ধনী হিসাবে তাকে তৈরি করলো না, আল্লাহ কেন তাকে এই ভাঙাচোরা ঘরে রাখছে, বা কেন এটা চিন্তা করলো। অথবা সে চিন্তা করতেছে যে আমি, আল্লাহ আমাকে যেভাবে রাখছে সেটাই আমি সন্তুষ্ট, তার কোনো ক্ষোভ নেই, এই যেভাবে আছি এভাবে মরে যেতে পারলেই চলে, আল্লাহ আমাকে যেভাবে রাখছে, আল্লাহ যেভাবে রাখে সন্তুষ্ট হয়, আমি তার উম বিরোধিতা করব কেন, আল্লাহ যদি আমাকে এভাবে রাখে সন্তুষ্ট হয় আমি এভাবে সন্তুষ্ট থাকলাম।
এই যে কথাগুলো কথাগুলো অনেক সাধারণ, কিন্তু আসলে সাধারণ না, হোমিওপ্যাথদের কাছে সাধারণ না। রোগী সর্বদাই তার এই যে লক্ষণগুলো, এই ধরনের লক্ষণগুলো রোগীরা প্রকাশ করে, কম বেশি প্রকাশ করে। আমরা দিতে পারি অথবা পারি না, সেটা আমাদের ব্যাপার। আমরা চেষ্টা করলে ইনশাল্লাহ নিতে পারবো। তো আমরা এই যে মনের অনেকগুলো কথা আমরা বললাম শর্ট শর্ট করে, এই যে আস্তে ধীরে যেভাবেই হোক আমরা এই মানসিক কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা রেপার্টরি চর্চা করি তাহলে এই কথাগুলো অনেক অনেক দামি, অনেক প্রয়োজন আসবে, আমাদের অনেক কাজে লাগবে। এখান থেকে যদি আমরা কিছুও মনে রাখতে পারি, যারা আমরা নতুন, আমিও নতুন, তো এইভাবে যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা অনেক দূর আগায় যেতে পারবো। এবারে আমরা আসি কিছু অনুভূতির ব্যাপারে। সেন্সেশন, সেন্সেশন অনুভূতির কিছু ব্যাপার আছে। মাইন্ডের সাথে অনুভূতির একটা বেশ সম্পর্ক আছে। যে সেন্সেশনের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটাও খুবই গুরুত্বপূর্ণ। সেন্সেশন, হ্রাস বৃদ্ধি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ওষুধ সিলেকশনের ক্ষেত্রে। তো ইহা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়। সকল প্রকার ব্যথা বেদনা বা দেহের কোথায় ব্যথা, অভ্যন্তরে না দেহের ভিতরে না দেহের বাইরে, মাথায় বা হাত পায়ে, মাথার ভিতরে বাহিরে, ডানে বামে, এরকম যে তার অনুভূতিগুলো হয়, ব্যথা বেদনার অনুভূতি নিজের ভাষায় রোগী বলে আর কি। তো এই রোগী যখন নিজের ভাষায় বলবে, তাই সেই তার ভাষাগুলোকে আমরা, ম্যাট্রিয়ামেটিকার ভাষা হোক, রেপার্টরির ভাষা হোক, রোগীর ভাষা কখনো ম্যাট্রিয়ামেটিকার ভাষাও হবে না, রোগীর ভাষা কখনো অর্গাননের ভাষাও হবে না, রোগীর ভাষা কখনো রেপার্টরির ভাষাও হবে না। হ্যাঁ, আংশিক হতে পারে, মেবি আংশিক হতে পারে, কিন্তু সম্পূর্ণটা রোগীর ভাষাটা কখনো অর্গাননের ভাষার সাথে মিলবে না, রোগীর ভাষাটা কখনো ম্যাট্রিয়ামেটিকার ভাষার সাথে মিলবে না, রোগীর ভাষাটা কখনো রেপার্টরির ভাষার সাথে মিলবে না, পুরোপুরি মিলবে না, সরাসরি আংশিক মিলতে পারে। তো এই এই ভাষাগুলোকে আমরা, আমরা যারা এই হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, এই ভাষাগুলোকে আমরা রোগীর কাছ থেকে নেওয়ার পর, রোগী লিপি নেওয়ার পর, হয় ম্যাট্রিয়ামেটিকার ভাষার সাথে আমরা মিলাবো, নয় রেপার্টরির ভাষার সাথে মিলাবো, বা অর্গাননের সাথে মিলাবো, যেভাবেই মিলাই, বা আমরা অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি যাই বলি না কেন, কিন্তু রোগীর ভাষাকে আমাদের মূল্যায়ন করতে হবে, রোগীর ভাষাকে আমাদের মূল্যায়ন করতে হবে। অনেক সময় দেখা গেছে রোগী এরকমও বলে যে সে পরীক্ষা নিরীক্ষা করায় নিয়ে আসছে, রিপোর্ট নিয়ে আসছে, প্যাথোলজিক্যাল রিপোর্ট নিয়ে আসছে, তো রোগীর বড় সমস্যা আছে। রোগী বলতেছে ডাক্তার সাহেব, আমার মনে আছে আমার সব বড় কিছু হয় না, এসব প্যাথোলজি টাজি আমার বিশ্বাস হয় না, আমাদের দেশের প্যাথোলজি ও কি করছে, ঠিক মতো রিপোর্ট লেখছে কিনা সন্দেহ আছে, পরীক্ষা না করেও কেন একটা রিপোর্ট লিখে দিছে, এরকমও হইতে পারে। এই যে রোগীর এই যে অনুভূতি গুলো, এই যে রোগী একটা রিপোর্ট তার হাতে আছে কিন্তু তারপরেও সে রিপোর্টটা বিশ্বাস করতেছে না, এই যে তার চিন্তাটা। আবার দেখা গেছে কারোর ছোট্ট একটি সমস্যা হয়েছে, যেটা বড় কিছু না, তারপরে সে চিন্তা করতেছে যে আমি চেক আপ করায় নিয়ে আসি। তো চেক আপ করায় নিয়ে আসছে, রোগীর সবকিছু নর্মাল স্টাডি আসছে, তো তারপরে সে এটা মানতে চাচ্ছে না, না আমার তো নর্মাল হইতে পারে না ডাক্তার সাহেব, আমার মনে হয় বড় কিছু হয়েছে, এর এই রিপোর্ট মনে হয় সঠিক হয় না, এ মনে হয় ঠিক মতো করে নাই, আমার কাছ থেকে ফাও টাকাটা নিছে। তো এই একজন রিপোর্ট নিয়ে কি বলতেছে, তার সমস্যা দেখা দিছে প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে, তারপরেও সে বলতেছে যে না এটা মনে হয় আমার সমস্যা না, এ মনে হয় উল্টা পাল্টা করছে। আর একজনের সবকিছু নর্মাল আসছে, সে বলতেছে যে না এটাও মনে হয় ঠিক না, আমার মনে আছে যে আমার বড় কিছু হয়েছে, এই এরকম হইতে পারে না, আমার তো পেইন কমতেছে না, ডাক্তার কি বলছে, কি টেস্ট করছে, কিছু মিলতেছে না। দেখেন একই এই প্যাথোলজিক্যাল টেস্ট নিয়ে দুজন বা তিনজন বা অনেকের কাছে এরকম ভিন্ন ভিন্ন মত হতে পারে। এই মতগুলো কিন্তু আমাদের হোমিওপ্যাথদের কাছে অনেক দামি, যদি আমরা সেভাবে আমরা চিনতে পারি বা নিতে পারি। এই যে যে নিজস্ব অনুভূতিগুলো বেশ দামি। যেমন রোগী দেখা গেছে সে বসে আছে, চেয়ারে বসে পড়তেছে বা টেবিলে আছে, সে হঠাৎ করে মনে করছে সে তার পাশ দিয়ে ইঁদুর দৌড়ে যাচ্ছে, আসলে কোনো ইঁদুর যায় নাই, আসলে কোনো ইঁদুর যায় নাই, সে মনে করতেছে যে আমার মাথায় টিকটিকি এসে ইয়ে করতেছে। তো এই যে বিষয়গুলো, যে তার দেখা যাচ্ছে সে কানে চোখে বাতাস লাগার ন্যায় অনুভূতি, সে দেখা যাচ্ছে ঘরের মধ্যে আছে তারপরে বলতেছে কি যে মনে হচ্ছে আমার চোখে বাতাস লাগতেছে, মনে হচ্ছে ফ্যানও চলতেছে না শীতের দিন, মনে হচ্ছে আমার কানে বাতাস লাগতেছে, কান কিন্তু টুপি বা মাফলার দিয়ে আটকানো আছে, তারপরেও সে মনে করতেছে আমার কানে মনে হয় বাতাস লাগতেছে। এই যে অনুভূতিটা, এটা এটা ডেলুশনও হতে পারে, এটা ডেলুশনও হতে পারে। তো
তো এই যে রোগীর এই অবস্থাগুলো, এই যে চোখে বলতেছে যে আমার মনে হচ্ছে আমার চুল ধরে কেউ টানতেছে, আমার মনে হচ্ছে আমার পিঠে কেউ ঘুষি মারতেছে, আমার এটা তো ওই যে কি বলা যেতে পারে, আমার হৃদযন্ত্রটি বা হার্টের অবস্থাটা, আমার হৃৎপিণ্ডটা মনে হচ্ছে কেউ প্লাস দিয়ে চাপে ধরছে বা সাঁড়াশি দিয়ে চাপে ধরছে বা মুট করে ধরে রাখছে, বা আমার মনে হচ্ছে যে আমার হৃৎপিণ্ডটা যে মুরগি জবাই করলে যেরকম রক্ত বেরোয়, মনে হচ্ছে আমার এখান থেকে এরকম রক্ত বেরোচ্ছে। এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু খুবই 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 দামি, খুবই দামি। যদি যদি আমরা সেই দামির জায়গায় পৌঁছাতে পারি, তার মনে হচ্ছে তার গলার দেশে, তার গলদেশে বা থ্রোয়াটে মনে হচ্ছে যে কিছু একটা সে আজকে গোশ খাইছে, দুপুরবেলা গোশ খাইছে, এখন রাত সন্ধ্যাবেলা এসে বলতেছে ডাক্তার সাহেব আমার মনে হচ্ছে গোশ এটা এটা গলায় আটকে আছে, কি আমার গলার কাছে একটা বলের মতো কিছু আছে, কি আমার গলার কাছে একটা পুটলির মতো কিছু আছে, আমার গলার কাছে মনে হচ্ছে চুল ঝুলে আছে, আমার গলার মধ্যে মনে হচ্ছে যেন সুতার মতো কিছু একটা ঝুলে আছে। আসলে কিন্তু ঝুলে নেই, আসলে তার গলার মধ্যে চুল নেই, আসলে তার গলার মধ্যে সুতা নেই, আসলে তার গলার মধ্যে বলের মতো কিছু নেই, পুটলির মতো কিছু নেই, গোছ পোতার মতো কিছু নেই, কিন্তু সে মনে করতেছে, তার সেন্সেশন, তার অনুভূতি, যে মনে হচ্ছে 5 বছর আগে 10 বছর আগে তার গলায় কাটা ফুটছে, পরীক্ষা নিরীক্ষা করছে, কাটা নাই, প্যাথোলজিক্যাল টেস্ট করছে, ডাক্তার বলছে যে না আপনার এখানে কোনো কাটা টাটা নাই, আপনি ভালো আছেন। তারপরও তার মনের ভিতর থেকে যে কাটার সেন্সেশনটা যাচ্ছে না, তারপরও তার মনের ভিতর থেকে কাটার সেন্সেশন যাচ্ছে না। তার থ্রটে অন্য কোনো রোগের কারণে খোঁচা লাগার মতো অনুভূতি হতে পারে, ব্যথা হতে পারে, কিন্তু রোগীর মনে হচ্ছে যে আমার 10 বছর আগে কাটা ফুটছিল, মনে হচ্ছে যে সেই কাটাটাই ডাক্তার সাহেব এখনো আছে, আমার মনে হচ্ছে সেই কাটাটাই ফুটতেছে। এই যে অনুভূতি গুলো, সেন্সেশন গুলো, এগুলো কিন্তু বেশ দামি। তো এই যে এক গাছ সুতা থাকতে পারে, চুল থাকতে পারে, বা মনে হচ্ছে যে আমার দাঁতগুলো ভালো আছে, সব সব দাঁত ভালো আছে, তারপরে মনে হচ্ছে যে ডাক্তার সাহেব আমার দাঁতগুলো মনে হয় আলগা হয়ে গেছে, আমার মাথার হাড়টা মনে হয় আলগা হয়ে গেছে, খুলিটা মনে হয় লুজ হয়ে গেছে, আমার গিলুটা মনে হয় এখনই বের হয়ে পড়বে। এই যে এরকম যে তার অনুভূতি গুলো, সেন্সেশন গুলো, এগুলো কিন্তু ডাক্তার সাহেব আমার সবসময় মনে হয় যেন আমার মাথায় একটা টুপি আছে, তার মাথায় কিছু নাই, আছে ফ্রেশ মানুষ, স্যুট টাই পরে টরে আসছে, মাথাটা ভালো ফ্রেশ আশ্রানো টাশ্রানো, বলছে ডাক্তার সাহেব আমার মনে হয় যে আমার মাথার মধ্যে সবসময় একটা টুপি আছে, আমার মাথাটা মনে হয় এই হুজুরকে মতো টুপি দিয়ে আটকানো আছে। এই যে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ, যদি আমরা নিতে পারি। সেন্সেশনের বিষয়টা কিন্তু বেশ বেশ দামি, বেশ গুরুত্বপূর্ণ। এই মানসিক মাইন্ড এবং মানসিক লক্ষণ, মেন্টাল সিমটম এবং সেন্সেশন, এই কাছাকাছি, এগুলো এই বেশ কাছাকাছি, এগুলো আমরা অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। তো তারপরে রুব্রিক্স গুলো আমরা নেওয়ার চেষ্টা করব যদি আমরা নিতে পারি। তো এরপরে আমরা একটু হ্রাস বৃদ্ধিটা যাচ্ছে না, হ্রাস বৃদ্ধিটা শেষ করা যাবে না, অল্প একটু সময় আছে। তো যেহেতু আমাদের ফজরের নামাজ আছে, আর আমরা কয়েকদিন আগে রাজীব স্যারের যে ক্লাস আমরা শুনছিলাম, আমি ওই দিন পুরোটা শুনতে পারিনি, পরে আবার ইউটিউব থেকে শুনছি, যে আসলে রাত করে ঘুমানো যাবে না, দ্রুত শুয়ে পড়তে হবে, রাত জাগা যাবে না। সেক্ষেত্রে আমরা 11টার মধ্যেই শেষ করবো ইনশাল্লাহ। তো আমরা একটু ডিসচার্জ সম্পর্কে বলি। ডিসচার্জটা কেমন হবে? বিভিন্ন প্রকার স্রাব, অর্থাৎ দেহের যে কোনো দ্বার হতে যে কোনো প্রকার স্রাবকেই বোঝানো যাচ্ছে ডিসচার্জটা। যে কোনো প্রকার, যে কোনো দ্বার থেকে যে কোনো প্রকার স্রাবকেই আমরা বুঝবো। ক্ষত, ফোড়া, ক্ষত থেকে স্রাব হতে পারে, ফোড়া থেকে স্রাব হতে পারে, নালী ক্ষত থেকে স্রাব হতে পারে, ছিঁড়ে যাওয়া ইত্যাদি হতে স্রাব হতে পারে, ছালিয়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, কেটে গেছে, বা এরকম যে কোনো ভাবে থেতলে গেছে, সেখান থেকেও দেখা গেছে স্রাব হতে পারে। নাকের স্রাব হতে পারে, চোখের স্রাব হতে পারে, কানের স্রাব হতে পারে, মুখের স্রাব হতে পারে, গোপন অঙ্গের বা যৌন অঙ্গের স্রাব হতে পারে, ফুসফুস, চর্ম ইত্যাদি হতে স্রাব হতে পারে। তো স্রাবের ক্ষেত্রে আমরা কি কি ধরনের প্রশ্ন করতে পারি, স্রাব সম্পর্কে আমরা কি কি জিজ্ঞেস করতে পারি, স্রাবের পরিমাণ সম্পর্কে জানতে পারি, এটা মানে কি বলা যেতে পারে, বেশি হয় না কম হয় বা মাঝামাঝি হয় কিনা, এগুলো আমরা জানতে পারি। স্রাবের সময়টা আমরা জানতে পারি, যেটা কখন হয়, ভোর টু ভোর, সকাল টু সকাল, বা এরকম যে রেপার্টরিতে যেভাবে আছে কেন্টে, বিশেষ করে টাইম মোডালিটিটা যেভাবে আছে, প্রত্যেকটা রুব্রিক্স এর পরেই প্রথমে টাইমটাকে কেন্ট সাহেব সাজিয়েছেন। তো এই যে স্রাবের পরিমাণ, সময়, দৈহিক অবস্থা ইত্যাদি উল্লেখ করা আমাদের প্রয়োজন আছে। স্রাব সম্পর্কে কিন্তু আমাদের
বেশ গুরুত্বপূর্ণ বিষয় স্রাবের ভিতর থেকে আমরা পেতে পারি, অদ্ভুত অদ্ভুত লক্ষণ আমরা স্রাবের ভিতর থেকে পেতে পারি। স্রাব পাতলা না ঘন বা আঠালো, এরকম চটচটে, ক্লেমি বা খসখসে, ছানার মতো, জেলির মতো, সাদা, ডিমের কুসুমের মতো, অন্ডলালার মতো, জলের মতো কিনা, হালকা মানে কি রক্ত মিশ্রিত কিনা, ব্লুইশ কিনা, ইয়েলোইশ কিনা, এরকম আর কি। স্রাবের রং, সময়, অবস্থাগত এইসব দিকগুলো আমরা স্রাব সম্পর্কে আমরা এই এই ধরনের বিষয়ে আমরা প্রশ্ন করতে পারি। তো তারপরে আচ্ছা এর গন্ধ কেমন, কি ধরনের গন্ধ আসে? রসুনের মতো গন্ধ আসতে পারে, পেঁয়াজের মতো গন্ধ আসতে পারে, মাছ ধোয়া পানির মতো গন্ধ আসতে পারে, পোট্রিট পচা গন্ধ আসতে পারে, বিভিন্ন ধরনের গন্ধ আসতে পারে। এবং স্রাবের পরিবর্তনশীলতা, এই সকালে এক ধরনের স্রাব হচ্ছে, বিকেলে আরেক ধরনের স্রাব হচ্ছে, দুপুরে আরেক ধরনের স্রাব হচ্ছে। স্রাবের ধরন, প্রকৃতি, এটা ক্ষতকর কিনা, হাজাকর কিনা, স্রাবের গতি কেমন, খুব দ্রুত গতিতে কিনা, এরকম গতি, প্রগতি, প্রবাহ কিরূপ হওয়া, হঠাৎ শুরু হয় কিনা, ধীরে ধীরে বাড়ে কিনা, হঠাৎ শুরু হয়ে ধীরে ধীরে কমে, ধীরে ধীরে শুরু হয়ে ধীরে ধীরে কমে, দ্রুত শুরু হয়ে দ্রুত কমে, এরকম এইসব বিষয়গুলো আমরা স্রাবের ক্ষেত্রে আমরা নিতে পারি। কোনো ডিসচার্জের সাথে তার পেইন থাকে কিনা, এগুলো অবিরাম সবিরাম স্রাব কিনা, যেখানে লাগে সেখানে চুলকায়, ছিঁড়ে যায়, ক্ষত হয়, ঘা হয়ে যায়, এই যে বিষয়গুলো, এগুলো তো আমরা কম বেশি জানি। যে কথাগুলো আমরা বলছি, আমি বলছি এই কথাগুলো আমরা অনেকেই জানি, সহজেই আমরা এগুলো জানি। তারপরেও আমরা জাস্ট আবার একটু রিপিট করলাম, সবাই মিলে আবার একটু স্মরণ করলাম। আমাদের জানা জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই, হয়ে যায়। তো সে কারণে আমরা আবার একটু স্মরণ করলাম যে অনেক সময় আমরা যে ডিসচার্জের বিষয়টা আমরা লিখলাম, ডিসচার্জের সাপোজ সময়টা লিখলাম, কিন্তু এটার গতি প্রকৃতিটা লিখলাম না। কিন্তু এটা মানে কি, এটার ধরনটা কেমন, এটার রংটা কেমন, পরিমাণটা কেমন লিখলাম, ধরন লিখলাম, রং লিখলাম, কিন্তু জাস্ট পরিমাণটা লিখলাম না। অথবা দেখা গেছে যে সময়টা লিখলাম না। যেমন সাপোজ দেখা গেছে যে শুয়ে থাকলে তার ডিসচার্জ দেখা দেয়, হাঁটাচলা করলে তার ডিসচার্জ হয়, বিশ্রামে থাকলে তার ডিসচার্জ হয় না। তো এরকম যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো দেখা গেছে আমাদের কিছু বাদ পড়ে যায়। এগুলো দেখতে দেখতে আমরা রোগী কোনো না কোনো, মানে সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি আজকে, যে রোগী কোনো না কোনো অদ্ভুত অসাধারণ লক্ষণ অবশ্যই আমাদের কাছে থ্রো করবে, আমাদেরকে দিবে। রোগী কোনো না কোনো অদ্ভুত অসাধারণ লক্ষণ দিবেই। তার যখন তার জীবনী শক্তি ক্ষতিগ্রস্ত হবে, বাধাগ্রস্ত হবে, যখন তার রোগ লক্ষণ প্রকাশ পাবে, তখন সে কোনো না কোনো অদ্ভুত অসাধারণ একক লক্ষণ সে থ্রো করবেই। তো সেইটাকে খুঁজে বের করা হচ্ছে, আমরা যারা হোমিওপ্যাথ, আমরা যারা হোমিওপ্যাথি নিয়ে কাজ করি, সেই অদ্ভুত অসাধারণ লক্ষণগুলো যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে আমাদের ওষুধ চয়েস করা বা সিলেকশন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো সময়ের শেষ পর্যায়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে যতটুকু তৌফিক দান করছেন ততটুকু সবাই মিলে আমরা শেয়ার করার চেষ্টা করছি। আমি এই যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, এই রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমি চেষ্টা করব আমার মতো করে বলার জন্য, নাও পারতে পারি। তো তারপরে যদি কারোর প্রশ্ন থাকে করতে পারেন। একজন স্যার প্রশ্ন করছিলেন যে আসলে কাতরতা সম্পর্কে বলার জন্য। তো দেখি আমি পরবর্তী কোনো একটা সময় কাতরতা বলবো, আজকে সময় আসলে শেষ হয়ে গেছে। আর কাতরতা নিয়ে এর আগে আমরা বেশ কয়েকটা পর্বে আমরা বলছিলাম। তো তারপরও স্যারের অনুরোধের জন্য আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে কাতরতা নিয়ে বলবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয়। আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার। তবে স্যার দুইটা কথাই কাতরতাটা একটু বলে দেন, আর্সটা মিটবে না। আমি একটু দরকার স্টার্ট করে দিতে পারি। জি স্যার, যেমন আপনি আমি বলেন। একটা পেশেন্টটা হচ্ছে মূলত পাইলসের পেশেন্ট, একটা হেমোরয়েড। অনেকদিন ধরে এসকে বাওয়ালি স্যারের ওষুধ খাইছে, অনেকের কাছে ওষুধ খাইছে, তারপরে লাস্টে আমার কাছে এসছে। যাই হোক, তো তার গতদিন আমি কিন্তু চেষ্টা করছি কাতরতা হচ্ছে করার জন্য, বের করার জন্য। সত্যি লাস্টে ওই জায়গাটাই আমি চিহ্ন দিয়ে রাখছি, যে মানে ক্রস দিয়ে রাখছি। আজকে আমি যখন করে আবার প্রশ্ন করতে করতে
বা ইয়ে করতে, তখন লাস্টে বের হলো গরম কাতর। কিভাবে গরম কাতর বের হলো? বলছে সে স্বীকার করলো আসলে গরমের সময় আমার সমস্যা, মানে পাইলসের সমস্যা না, মানে এমনি সমস্যাগুলো হয়, অস্বস্তি লাগে বা ইত্যাদি ইত্যাদি। আর গরম, আমি একটা কথাই সবচেয়ে বেশি বুঝলাম তিনি গরমকালে, সে বলছে যে শীতকালে আমার খুব ঘুম ভালো হয়, শীত যতদিন আসে ততদিন আমার ঘুম ভালো থাকবে, যেই গরম পড়বে তখন আমার ঘুমে ডিস্টার্ব হবে, ঘুম শর্ট হয়ে যাবে, ঘুম অল্প হবে, ইত্যাদি ইত্যাদি। আমি এইটা থেকে ধরছি যে সে একজন গরম কাতর রোগী। ঠিক করছি না আব্দুল স্যার? জি স্যার, আপনি যেটা ধরছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ হচ্ছে রোগীর কাছে যদি সরাসরি আমরা জানতে চাই যে আপনি গরম গরম কাতর কিনা বা শীত কাতর কিনা, যেমন সাপোজ এখন যে সময়টা চলতেছে এই সময় যে কোনো কারোর কাছে জিজ্ঞেস করলে সে তো নর্মালি প্রথমে বলবে যে গরমটাই ভালো, কারণ এখন তো প্রচন্ড শীত পড়তেছে। তো এই কৌশল করে আপনি যে কৌশলটা নিছেন, এরকম টেকনিক করে কৌশল করে, যেমন আমরা হয়তো অনেক সময় দেখা গেছে যে রোগী গরম শীত কাতর, সাপোজ সে আমার কাছে জুন জুলাই মাসে আসছে, তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি শীত ভালো না গরম ভালো? না, গরম টরম ভালো লাগে না, আমার কাছে শীতই ভালো। তা আমি জিজ্ঞেস করলাম যে তা ঠিক আছে, তো আপনি কি করেন, সারা রাত কি ফ্যান ট্যান চালান? না স্যার, না স্যার, ফ্যান ট্যান আমি সারা রাত চালাইতে পারি না। তো কি করেন? আর 1 ঘন্টা খানিক ফ্যান চালাইলে তারপর ঠান্ডা হয়ে যায়, তারপর আর চালাই না। আমার ওয়াইফের সাথে তো গ্যাঞ্জাম লেগে যায়, তার সারা রাত ফ্যান চালান লাগে, আর আমি তো 1 ঘন্টা চালাইলে তারপর আর চালাইতে পারি না, আমার ঠান্ডা লেগে যায়, সর্দি হয়ে যায়। কিন্তু সে কিন্তু প্রথমে বলে নাই যে আমি শীত কাতর বা ইত্যাদি, বা শীত আমার সহ্য হয় না, বা ফ্যানের বাতাস আমার সহ্য হয় না। প্রথমে কিন্তু সে গরমের পক্ষেই কথা বলছে। কিন্তু যখন এরকম আমাদের কৌশল করে নিতে হবে, সরাসরি রোগীর কাছ থেকে আসলে জিজ্ঞেস করে কাতরতা পাওয়া, সোট আপ, এই যে যেমন আপনি যে টেকনিকটা অ্যাপ্লাই করছেন এটা অত্যন্ত চমৎকার একটা টেকনিক। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। ওয়ালাইকুম আসসালাম জি স্যার, রাহমাতুল্লাহ। ইকবাল স্যার। স্যার গত 3 সপ্তাহ 2 সপ্তাহ আগে একজন আপু আসছেন, এসে বলছেন ডাক্তার সাহেব আজকে 7-8 বছর থেকে আমার ঘুম হয় না, আমি ঘুমের অনেক ওষুধ খাচ্ছি, 10 মিলিগ্রাম পর্যন্ত নিয়েছি রাতে, তারপরেও ঘুম হয় না। তো আমি বললাম আপু আপনার সমস্যাগুলো বলেন না, একটু লিখি। তো লিখেন, এই যে লিখতেছে আমার ঘুম হয় না, ঘুম হয় না, কিছুই বলে না, শুধু বলে আমি আর কিছু প্রশ্ন করতেছি না। তো এক পর্যায়ে বললাম আচ্ছা কিছু মনে করেন না আপা, আপনার বয়সটা জানতে পারি? তো ওনার বয়সটা বললো 36 বছর বয়স। সাথে সাথে উনি বললো আমার 2টা সন্তান আছে, কিন্তু 36 বলেই 2 সন্তান। আমি বললাম আপু বয়স, ছেলেদের বয়স কত সন্তানদের? একজন 19, একজন 15। আমি প্রশ্ন করার আগে উনি বলতেছে ছেলেদের বাবা বিদেশে থাকেন। আমি কিছু বলিনি আর, কিন্তু উনি বলতেছে বিদেশে থাকেন। তখন আমি প্রশ্ন করলাম কত বছর থাকেন? বলে অনেক বছর। অনেক বছর উনি আসে না। কত বছর? 12-13 বছর। আমরা 12 থেকে 13 বছরের মধ্যে দেশে আসেনি? বলে না। আমি স্যার আর কিচ্ছু জিজ্ঞাসা করিনি, আমি ডক্টর ভিথেল কাছের বইটা বাইর করলাম, কোনিয়াম বাইর করলাম, লেখছে স্যাডনেস আফটার সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার। আমি কোনিয়াম 02 দিলাম। উনি 1 সপ্তাহ এসে বললো ডাক্তার সাহেব আপনার ওষুধটা আমার কাজে লাগছে, তবে এই অল্প কিছুক্ষণ ঘুম হয়। তারপরে দিলাম 03। আজকে আসছে, আসার পরে বলছে ডাক্তার সাহেব আমার এত ভালো ঘুম হয়েছে। হোমিওপ্যাথি দেখেন স্যার, সে বছরের পর বছর খাচ্ছে ঔষধ। জাদু জাদু জাদু। জি আলহামদুলিল্লাহ। কোনিয়াম 2, 3, আজকে আমি ওনাকে 4 দিয়ে দিছি। তবে আমি সাধারণত পানিতে কাফিং করে দেই, কিন্তু ওনাকে কাফিং করিনি। দেখলাম 12 বছর থেকে ওনার সাপ্রেসড সেক্সুয়াল ডিজায়ার। স্যার, জানি না স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইকবাল স্যার, ইকবাল স্যার কিন্তু 38 বছরের অভিজ্ঞতা। আলহামদুলিল্লাহ স্যার, একটা বই না লিখে আমাদের ছেড়ে যাবেন না, একটা বই লিখবেন, আপনার এক্সপেরিয়েন্স অনেক। অবশ্যই স্যার, আর স্যার অবশ্যই সর্দার স্যারের সাথে আমিও একমত স্যার। তার ওটা বলছিলাম যে আমার গিন্নির গত 4 বছর থেকে গলার ডান পাশে বিছানায় শুইলেই মনে হয় ফিলার দিয়ে কেউ ওখানে খুঁচাচ্ছে আর কাশি। আমি স্যার আল্লাহ, আমার মেয়ে বললো বাবা তুমি কেন অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছ ওনাকে, তুমি তোমার ওষুধ দিতে পারো না? তখন আমি আল্লাহ পাকের ইচ্ছা, আমি সাথে সাথে ডক্টর ক্যান্ট স্যার, ডক্টর মরিসন এবং ডক্টর ঘটক 3টা বই নিয়ে সামনে বসে পড়লাম, এবং একটা ওষুধ আল্লাহ পাকে
ড্রসেরা আমাকে বললো আল্লাহ। আমি ড্রসেরা ভালো করে বললাম, ড্রসেরা ডক্টর কেন্টে এইভাবেই লেখা, ফিদার দিয়ে কিছু ওখানে ঘুরাবে, এইভাবেই লেখা ইংলিশ সেন্টেন্সটা। তার আমি ড্রসেরা 30 দিলাম, মাত্র 3টা ডোজ। আজকে তো প্রায় 3 সপ্তাহ পড়তে লাগলো। উনি এই যে ভালো, সেই 4-5 বছর টানা দেখেন, অ্যান্টিবায়োটিক 1 মাস খেয়েছে, নো ইমপ্রুভমেন্ট। তারপরে হচ্ছে প্রজমা খেয়েছে, এটা খেয়েছে, কোনো মানে হোমিওপ্যাথি দেখেন যে আসলে কত মানে কাজ করে, কত গভীরতায়। আলহামদুলিল্লাহ। এই ড্রসেরা 3টা ডোজ। আলহামদুলিল্লাহ স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ওয়ালাইকুম জি আলহামদুলিল্লাহ স্যার। কই আমিও আসলাম এডিএল বাগলো আসলে যন্ত্রণা কথা বলতে বসে রয়েছি। আচ্ছা শুনে, এই এডিএল এর বলবেন নাম চেঞ্জ করা যাবে, বুঝলেন? তা মানুষের নাম থাকে, নাম কল করো এডিএল বলে বলবো, আমি ওয়েট করতেছিলাম, কথা বলবো, চলে গেল। এডিএল বলবেন নামটা চেঞ্জ করার আচ্ছা জন্য, স্যার, জি স্যার, জি স্যার, যে আর যখন ওই আসে যেন রাখে, মিউট করে রাখে সব সময়, কারণ গতকালকে ক্লাসে ডিস্টার্ব হয়েছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, কাল সকালে আমাদের যে একটা প্রোগ্রাম আছে, সবাই উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। আর উপস্থিতি কামনা করছি। জয় স্যারের পক্ষ থেকে সবাই দাওয়াত, সবাই বিশেষ অতিথি, সবাই প্রধান অতিথি, সবাই পার্টিসিপেন্ট সদস্য, সবাই অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ। স্যার ইকবাল স্যার, আপনি যে কোনিয়াম যে পেশেন্টটা, আমাদের শুনে যা মনে হচ্ছে এই পেশেন্টটার বেশি দিন তাই ঘুম করবে না। ঘুম ঠিক আছে, এক্সট্রিম যাবে, হয়তো 1-1.5 বছরে তার হাজবেন্ড না আসা পর্যন্ত তার আসলে কিওর হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিওর হবে না, উপর থাকবে। আপনার মত কি স্যার এই জায়গায়? এখন স্যার উনি তো সাপ্রেসড সেক্স তো স্যার, এখন দেখুন পরবর্তী আরো লক্ষণ নিতে হবে। আমি আর আমি বলতেছি মানে এইটা যদি আপনি মাথায় একটু রাখেন, তাহলে পরবর্তীতে আপনার চিকিৎসা করা সহজ হবে স্যার। জি স্যার, জি স্যার, অবশ্যই। থ্যাংক ইউ স্যার। কারণ এটা ব্যাক করার সম্ভাবনা আছে। তবে তার মোটামুটি প্যালিয়াটিক সে 90% মোর দেন হয়তো ইয়েতে যাবে, কিন্তু কজেশন কিন্তু ব্যাপার আছে স্যার। ওকে স্যার, কজেশন মানে যেখান থেকে উৎপত্তি হয়েছে প্রবলেমটা। আর আমাদের সমাজে তো এমন অবস্থা, এই যে দেখেন 0.5 থেকে 10 মিলিগ্রাম চলে গেছে ঘুমের, 8 বছর একটা ওষুধ বলে ঘুম হয়নি আর। আমাদের কোনিয়াম কি করেছে দেখেন স্যার। তো স্যার আমাদের আসলে আমাদের এই সেশন গুলা, আমি স্যার ওই দিন হাইড্রাস্টিস পড়াইছেন আপনারা, একটা পেশেন্টকে দিলাম হাইড্রাস্টিস। তবে এটা আমি আব্দুল হক স্যারের সাথে কথা বলে নিয়েছিলাম, এত ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে মাত্র সেকেন্ডে। আমাদের ক্লাস হলো হাইড্রাস্টিস কেন, ওই দিন আমিও টিংচারে দিয়েছি স্যার, টিংচার 6 ফোঁটা করে। আমি কয়েক জায়গায় দেখলাম, স্যারের সাথে আব্দুল হক স্যারের সাথে কথা বলে নিলাম। আলহামদুলিল্লাহ, দ্বিতীয় দিনেই রোগী বলতেছে, ডাক্তার সাহেব আমার পেটে জ্বালাও নাই, আমি খুব আরাম বোধ করতেছি। তো আসলে হোমিওপ্যাথি যে আসলে এই সেশন গুলোতে আমাদের কত মানে জ্ঞান দিচ্ছে আমাদের জ্ঞানের অবস্থা। আজকে স্যার যে ক্লাসটা নিলাম, আরেকটা ইনফরমেশন আমি দিয়ে রাখি। জি স্যার। ইকবাল যোগ করতেছি, মাথায় যদি কারো পরামর্শের প্রয়োজন হয়, আপনার আব্দুল হক স্যারকে নক করতে পারেন কোনো মাদার টিংচারের ব্যাপারে। ঠিক বললাম কিনা? জি স্যার, এত ভালো অভিজ্ঞান রাখে উনি। মানে আমি আজকে চিন্তা করতেছিলাম যে বলবো নাকি প্রস্তাব যে টিংচারে একটা ক্লাস হোক, কিন্তু এটা বলতে পারি না আইনগতভাবে, যে এত ভালো টিংচার নিয়ে ক্লাসে যাওয়ার দরকার নাই, ঝামেলা হবে স্যার। না